দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা শিরোনামগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রীর অবাধ ক্ষমতা রেখে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব, মন্তব্য চেয়ারম্যানের। কেবলমাত্র দুটি আদর্শ থাকা না থাকাকে বিবেচনা না করে বরং বাস্তবতার বিবেচনায় কি করে একটা রাষ্ট্র ইনক্লুসিভ হতে পারে সেই চেষ্টাটা আমাদের করা দরকার, সেটাই মনে হচ্ছে। সংস্কার প্রক্রিয়ার সহায়তা অব্যাহত থাকবে, প্রস্তাব জমা দিয়ে জানালো জামায়াত। বিএনপি নিজেদের ৩১ দফার আলোকে পরামর্শ পাঠাবে রোববার। ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের মামলা থেকেও খালাস পেলেন তারেক রহমান। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর মামলা নেই, জানালেন আইনজীবী। ৭ মাস পর শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে প্রশ্ন। সরকারি রেকর্ড না থাকায় কথা বলছে দুদক। কারা দেশে আছে, কারা দেশের বাইরে গিয়েছেন, সে বিষয়টা দালিলিকভাবে কিন্তু আমাদের কাছে সেই তথ্যটা নাই। কমিশনের দায় এখানে। তারা এখনো পর্যন্ত এই বিষয়টায় সচেতন হচ্ছেন না যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। মাছ ও ট্রলার ব্যবসায়ী পরিচয়ে ৫ মাস আগে নারায়ণগঞ্জের বাসা ভাড়া নেয় আরসা প্রধান আতাউল্লাহ। গ্রেফতারের পর হতবাক স্থানীয়রা। আসলে আমরা ভাবদারি নাই যে এরা এইরকম কাজ এখানে করে না করে, তো আমরা জানি না। আমাদের তো একেবারে আতঙ্ক লাগতেছে শূন্য। সর্বজনীন পেনশন স্কিম সংস্কারের উদ্যোগ। ৪০ বছর থেকেই ভাতা পাবেন পোশাক খাতের কর্মীরা। মেয়াদ শেষে তোলা যাবে এককালীন অর্থ। গাজায় রাতভর ইসরায়েলি আগ্রাসনে আরও ৭০ ফিলিস্তিনের মৃত্যু। মোট প্রাণহানি ৪৩৬। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন হাজারো মানুষ। শিরোনামগুলো দেখছিলেন দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। সংস্কারের প্রশ্নে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের। প্রথম দিনই লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সাথে হবে বৈঠক। বিকেল ৩টায় সংসদ ভবনে এলডি হলে এই বৈঠক হবে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে কমিশন। আজকে বৈঠকে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। গত ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে কাজ শুরু করে। আর প্রথম পর্যায়ে গঠিত সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করা হয়। এর মধ্যে অনেক দল জাতীয় ঐকমত্য কমিশনে তাদের মতামত তুলে ধরেছে। প্রধানমন্ত্রী পদে অবাধ ক্ষমতা রেখে জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এই মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তার অভিযোগ, বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধা দানের চেষ্টা চলছে। সকালে রাজধানীর সেডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। পরাজিত শক্তিরাও সংস্কার বাধাগ্রস্ত করতে তৎপর তোলেন এই অভিযোগ। তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মাজার জিয়ারত করতে পারেন না। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নিয়ম নীতি সব ভেঙেই শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল। তিনি পালিয়ে যাবার পর সব প্রতিষ্ঠান সাজানোর সুযোগ হয়েছে। অপরিহার্য সংস্কারগুলো বাস্তবায়িত হলে স্বৈরাচারের পুনরুত্থান ঠেকানো সম্ভব বলেও জানান তিনি। বিভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি, তারা এটা মনে করে যে এই সংস্কারগুলো অপরিহার্য, সেগুলো বাস্তবায়িত হবে এবং যার মাধ্যমে আমরা স্বৈরাচারের পুনরুত্থান আমরা ঠেকাতে পারবো।
ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে জামায়াত ইসলামী। 5টি কমিশনের সুপারিশের উপর সহমত দিয়েছে সংগঠনটি। জাতীয় নির্বাচনের বিষয়ে কোনো সময় বেঁধে না দিলেও প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় তারা। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার নিয়ে কমিশনের কোনো চাপ নেই, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই সংস্কার সম্পন্ন হবে। সংস্কার প্রস্তাবনা জমা দিতে সকালে জাতীয় ঐকমত্য কমিশনে যায় জামাতের প্রতিনিধি দল। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বাধীন দলটি প্রস্তাবনা জমা দেয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে তুলে দেন সংস্কার প্রস্তাবনা। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুদক ও নির্বাচন কমিশন বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছে তারা। সংস্কার প্রক্রিয়ায় দলের সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি। সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া, ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। মিয়া গোলাম পরোয়ার জানান, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়নি জামাত, তবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের যতটুকু সময় প্রয়োজন তা দেয়ার পক্ষে তারা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে কোনো দ্বিধা নেই, তারা সর্বাত্মক সহযোগিতা করছে। কমিশন স্বল্পতম সময়ে সংস্কার কাজ সম্পন্ন করে যাচ্ছে বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে। আলী রিয়াজ জানান, আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি সংস্কার প্রস্তাবনা জমা দেবে। এছাড়া ঈদের আগে 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে ঐকমত্য কমিশন, আর 7 এপ্রিল থেকে বাকি দলগুলোর সাথে আলোচনা হবে। আগামী 2-3 দিনে হচ্ছে না, বুঝতেই পারছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে রোববার মতামত জমা দেবে বিএনপি। যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে সেগুলোতে কাজ এগিয়ে যাবে, বাকিগুলো সংসদের মাধ্যমে চূড়ান্ত করার কথা জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে ব্রিফিং এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন নিয়ে দেশ এবং দেশের বাইরে সবার আগ্রহ রয়েছে। নির্বাচন এবং সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয় রাষ্ট্রদূতের সাথে। যেই সব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তারা জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো সব পরিবর্তনের কথা বলছি, আমরা সব সংস্কারের কথা বলছি। ঘুষ লেনদেনের অভিযোগে করা দুদকের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত 3 এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, একটি শিল্প গোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলায় আসামি সাফিয়াত সুবাহান সানভীরকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে 1-11 সময় বাদী হয়ে মামলা করে দুদক। তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মিথ্যা মামলায় হয়রানি করায় দুদকের বিরুদ্ধে মামলা করার কথা বলেন তারা। আর এই রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই, এমনটা জানান তার আইনজীবীরা। বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই।
মাননীয় আদালত সুস্পষ্টভাবে দেখলেন যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ তথা বাদী পক্ষ যে অভিযুক্তি এনেছেন তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই। কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন, আলোচনা, ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তার এলাকায় তাকে মেলাইন করার জন্য এবং আমাদের একই সাথে জনাব তারেক রহমান সহ বিএনপিকে মেলাইন করার জন্য এই মিথ্যা মামলাটির অবতরণ করা হয়। দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত 100 জন আগেই বিদেশে চলে গেছেন। আসামি পালিয়ে যাওয়ার পর দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কি মানে? দুদক বলছে বৈধ পথে কেউ যায়নি, আর তাই সরকারের কাছে রেকর্ডও নেই। এভাবে কি দুর্নীতির বিচার কার্যকর করা যায়? উত্তর খুঁজেছেন সহকর্মী আখলাকুস সাফা। শেখ হাসিনা আর তার বোন রেহানা 5 আগস্ট দেশ ছেড়ে যান, গিয়ে ওঠেন ভারতে। এখনো সেখানেই আছেন। এটা সবাই জানলেও সরকারিভাবে জানে না দুর্নীতি দমন কমিশন। তাই 7 মাস পেরিয়ে আদালতে দুদকের উপপরিচালকের আবেদন, বিশ্বস্ত সূত্রের খবর পরিবারসহ দেশ ছেড়ে চলে যেতে পারেন শেখ হাসিনা। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। 11 মার্চ শেখ হাসিনা রেহানা পরিবারের 7 জনকে দেওয়া হয় দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, যারা কেউই আদতে দেশে নেই। পুলিশের তথ্য অনুযায়ী দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত 100 জন আগেই চম্পট দিয়েছেন বিদেশে, যাদের সবার বিরুদ্ধে চলছে দুদকের অনুসন্ধান। আসামি চলে যাওয়ার পর কেন নিষেধাজ্ঞা? চলে গেছে, তারপর নিষেধাজ্ঞা দেওয়ার কোনো কারণ নেই। যার কোনো হয়রানি আমরা জানি না, সে কোথায় আছে সেটাও আমরা জানি না, এবং সে লিগালি দেশ থেকে চলে গেছে সেটাও আমাদের নলেজে নাই। তো আমরা তার প্রতি আবার দেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আমরা দিব। আর শেখ হাসিনার বিষয়টা এই কারণেও দেওয়া হইতে পারে যেহেতু লিগালি জানে দেশ থেকে। দুদক মহাপরিচালক বলেন, আসামিদের চলে যাওয়ার কোনো সরকারি রেকর্ড দুদকের কাছে নেই। আমরা কিন্তু জানি না অফিসিয়ালি যে কারা দেশে আছে, কারা দেশের বাইরে গিয়েছেন, সে বিষয়টা দালিলিকভাবে কিন্তু আমাদের কাছে সেই তথ্যটা নাই। অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মইদুল ইসলাম দুদকের মহাপরিচালকও ছিলেন। বলছেন, আসামি বিদেশে যাওয়ার পর নিষেধাজ্ঞা হাস্যকর, গাফিলতি দুদকেরই। দুদকের গাফিলতি, দুদকের যারা অনুসন্ধান করছেন তাদেরকে ঠিকভাবে পরিচালনা করবার গাফিলতি, অর্থাৎ পুরো কমিশনের দায় এখানে। তারা এখনো পর্যন্ত এই বিষয়টায় সচেতন হচ্ছেন না যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। আসামিকে বাইরে রেখে দুর্নীতির মামলার বিচারের অভিজ্ঞতাও জানান সাবেক এই সিনিয়র জেলা জজ। যদি সাজা হয় তাহলে যে ব্যক্তি পালিয়ে গেছে সেই ব্যক্তি কিন্তু আদালতের যে এখতিয়ার সীমা আছে, জুরিসডিকশনের যে এলাকা আছে তার বাইরে চলে গেছে, সেই ব্যক্তিকে ধরে এনে সাজা খাটানোটা এটা আর একটা জটিলতার বিষয়। সবাই জানে কিন্তু দুদক জানে না। এর মানে হলো দেশ ছেড়ে যারা গেছেন তারা কেউই বৈধ পথে যাননি, আর সে পথে ফিরতেও পারবেন না। এক্ষেত্রে পলাতক ঘোষণা করে রায় দিতেই পারেন আদালত, কিন্তু তা কার্যকর হবে কি করে? এখনো পর্যন্ত দুর্নীতির কোনো মামলায় বিদেশে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কোনো নজির কিন্তু নেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে দলবাজ, দুর্নীতিবাজ এবং ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিত বিচারকদের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে 20 অক্টোবর থেকে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। সেই 12 বিচারপতির মধ্যে ছিলেন বিচারপতি খিজির হায়াতও। 1997 সালের 6 আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং 2001 সালের 9 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি, যার 2 বছর পর তিনি স্থায়ী হন। পবিত্র ঈদ উল ফিতরে এবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 9 দিন ছুটি ভোগ করতে পারবেন। 3 এপ্রিলের ছুটির প্রস্তাব আজ প্রধান উপদেষ্টার পরিষদের বৈঠকে তোলার কথা। চলতি বছর 2 ঈদে 5 দিন করে ছুটির ঘোষণা করেছে সরকার। ঈদের আগে পরে
5 দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর হতে পারে 31 মার্চ, আর সেই হিসেবে 29 মার্চ থেকে ছুটি শুরু। 26 মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর শবে কদরের ছুটি, এরপর 2 দিন সাপ্তাহিক ছুটি, ফলে 26 মার্চ থেকে 2 এপ্রিল ঈদের ছুটি, এরপর 3 এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা, পরের 2 দিন আবার সাপ্তাহিক ছুটি। আর এই 3 এপ্রিলের ছুটি পেলে টানা 9 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, আজ উপদেষ্টা পরিষদে বাড়তি ছুটি অনুমোদনের জন্য প্রস্তাব দেয়া হবে। ঈদের ছুটির বিষয়ে জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। যাচ্ছি তার কাছে। আলমগীর, একটু জানাবেন, উপদেষ্টা পরিষদের বৈঠক তো চলছে, 3 এপ্রিল সরকারি ছুটির ঘোষণা নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? কলি, আপনি জানেন যে এবার ধারণা করা হচ্ছে যে 31 মার্চ আপনার পবিত্র ঈদ উল ফিতর, সেই সময়সূচি ধরেই আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় এবার এরই মধ্যে 28 মার্চ আপনার শুক্রবার সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ধরেই 2 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে 3 এপ্রিল বৃহস্পতিবার পড়ছে, এরপরে আবার 4-5 এপ্রিল শুক্র শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকছে। সেই জায়গা থেকেই আসলে 3 এপ্রিল যারা ঈদে বাড়ি যাবে তাদের ফেরার সুবিধার্থে, আপনার জানেন যে যানবাহনের সংকট থাকে, সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রস্তাব দিয়েছে যাতে 3 এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেয়া হয়। তো সেই প্রস্তাবটা আপনার আজকের যে উপদেষ্টা পরিষদের বৈঠক, সেই বৈঠকে উঠেছে। তো এখনও বৈঠকটি চলছে আমরা যতটুকু জেনেছি। তো সেই বৈঠক শেষ হলে আসলে জানা যাবে সেই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 3 এপ্রিল ছুটি ঘোষণার যে প্রস্তাব সেটি পাশ হলো কিনা। তো আমরা অপেক্ষা করছি যে, এবং উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস উইং এ নিয়ে ব্রিফিং করবে, সেখান থেকে আসলে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত 3 এপ্রিল ছুটি নির্বাহী আদেশে হচ্ছে কিনা। যদি 3 এপ্রিল ছুটি হয় তাহলে টানা 9 দিন কিন্তু আপনার যে এবার সরকারি ছুটি পাচ্ছে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এবং এর আগে আপনার 26 মার্চ কিন্তু সরকারি ছুটি আছে, 27 মার্চ যদি বৃহস্পতিবার, তো দেখা গেল যে টানা 11 দিনও ছুটি হয়ে যেতে পারে। তো সব কিছু মিলিয়েই আমরা অপেক্ষা করছি যে আসলে উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 এপ্রিল নির্বাহী আদেশে ছুটি হচ্ছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। মাছ ও ট্রলার ব্যবসায়ী পরিচয়ে 5 মাস আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসা ভাড়া নেন আরসা প্রধান আতাউল্লাহ। গ্রেফতারের পর তার পরিচয় জেনে রীতিমতো অবাক ভবনের বাসিন্দা সহ স্থানীয়রা। কেয়ারটেকারের দাবি, ভোটার আইডি কার্ড দিতে নানাভাবে কালক্ষেপণ করছিলেন আতাউল্লাহ। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার 6 নম্বর রোডের 10তলা ভবন, পরিচিত সমিতি ভবন নামে। এই বাড়ির 8 তলার একটি ফ্ল্যাটে কয়েক মাস ধরেই বসবাস করছিলেন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি। কিভাবে বাসাটি ভাড়া নিলেন আতাউল্লাহ, পরিচয় বা কি দিয়েছিলেন, এসব প্রশ্নের উত্তর জানতে ঘটনাস্থলে টিম যমুনা। কেয়ারটেকারের দাবি, 2024 সালের নভেম্বরে বাসাটি ভাড়া নেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান। পরিচয় দেন মাছ ও ট্রলার ব্যবসায়ী। প্রথমে 3 তলা, জানুয়ারিতে চলে যান 8 তলায়। ভোটার আইডি কার্ড চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন বলে দাবি কেয়ারটেকারের। মাছের ব্যবসা করে, আর ওই যে নেতার যেটা ধরছে লিডার কাতারে হুজুর আছে লেভেলে, হুজুর এটা আর হে শাসা হয় না কে আর্মির চাকরি করে। কথা হয় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে। তারা জানালেন বাসাটিতে আরও কয়েকজন থাকলেও চেহারা দেখেননি কেউ, তবে মাঝে মধ্যে দেখা মিলত আতাউল্লাহর। তবে পরিচয় জানার পর রীতিমতো বিস্মিত সবাই। ভয় লাগতেছে যে এরকম একটা মানুষ পাশে থাকছে অথচ কেউ জানে না শোনে না, আমরা পাশে রয়েছি। আমরা কখনো দেখতাম না যে এই রুমটাতে কখনো ওপেন থাকতো। হ্যাঁ, জানতাম এখানে বাচ্চা কাচ্চা আছে সবাই, কিন্তু আমরা কখনো দেখি নাই যে এখানে, মানে আজ পর্যন্ত আমরা কখনো চেহারা দেখি নাই। অবাক হয়েছেন আবাসিক এলাকার বাসিন্দারাও। তারা জানালেন এলাকার মসজিদে নামাজ পড়তে আসতেন আরসা প্রধান, তবে কেউ টের পাননি এত বড় দুর্ধর্ষ সন্ত্রাসী তিনি। সাধারণ মুসল্লির মতন যদি আইসে নামাজ পড়ে, সবাই তো মনে করে ভালো মানুষ, সবার সাথে সবাই মিশে। আসলে আমরা ভাবদারি নাই যে এরা এইরকম কাছে এখানে করে না করে, তো আমরা জানি না। আমাদের তো আতঙ্ক লাগতেছে দেখে শূন্য। স্থানীয় বেশ কয়েকজনের মালিকানাধীন ভবনটি। 8 তলার ওই ফ্ল্যাটের মালিক ইতালি প্রবাসী হালিম। দেখভাল করতেন তার বন্ধু খোরশেদ। যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। গত 17 মার্চ আরসা প্রধানসহ 6 জনকে সেখান থেকে গ্রেফতার করে র্যাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
চট্টগ্রামে বিভিন্ন দাবিতে সড়কে বিক্ষোভ করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ব্যাহত যান চলাচল। আর এই বিষয়ে আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। একটু জানাবেন শিক্ষার্থীদের মূল দাবিগুলো কি, আর এই সমস্যার সমাধানে আলোচনার কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? আধ ঘন্টা আগে থেকে মূলত চট্টগ্রাম ২ নম্বর গেট এলাকার সড়ক একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে মানুষজন কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং তাদের যে ৬ দফা দাবি ছিল এবং এই ৬ দফার দাবিতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা এই পুরো মোড় জোরে তারা আসলে অবরোধ করছেন। মূলত জুনিয়র ইনস্ট্রাক্টর পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে এবং ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ সহ ৬টি দাবি নিয়ে তারা আসলে রাজপথে নেমেছেন এবং তাদের যে দাবি দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি বা তারা কারো সাথে এখন পর্যন্ত কথা বলতে পারেননি এবং এই কারণে তারা এখন পর্যন্ত তাদের দাবিগুলো না মানা পর্যন্ত তারা বলছেন যে এখানে অবস্থান করবেন। একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আপনারা কি দাবি নিয়ে এইখানে এসেছেন এবং কেন এই বিষয়? আমাদের ইঞ্জিনিয়ারদের 30% হোক, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। যতক্ষণ আমাদের যৌক্তিক দাবি আমাদেরকে দেওয়া হচ্ছে না, যতক্ষণ দাবি এই 30% কোটা তুলে নেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি থেকে সরে দাঁড়াবো না। হ্যাঁ, এখানে একদল আমাদের বড় ভাইরা নাকি এই প্রিন্সিপাল সহ ওসি সহ কয়েকজনের সাথে বসছে, কিন্তু আমরা চাই সবার সামনে ঘোষণা হোক। কলি শুনছিলেন তাদের যে দাবি ছিল সেই দাবির বিষয়ে তাদের একটি পক্ষ প্রশাসনের সাথে কথা বলছেন এবং এটি যতক্ষণ না পর্যন্ত সুরাহা হবে ততক্ষণ না পর্যন্ত তারা কিন্তু এই স্থান থেকে লড়বেন না এবং এই ২ নম্বর গেটে এলাকার যে আশেপাশে প্রায় যে সমস্ত সড়কগুলো রয়েছে ৩-৪টি সবগুলো সড়ক কিন্তু বন্ধ রয়েছে, ফলে যানবাহনগুলো একেবারেই স্থবির হয়ে পড়েছে, মানুষজন ভোগান্তিতে পড়েছেন এবং এখানে কিন্তু একেবারেই শত শত শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন। তাদের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা উত্থাপন করছেন এবং তারা বলছিলেন যে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে 30% ক্রাফট ইনস্ট্রাক্টর কোটা বাতিল করতে হবে। যে কোটা নিয়ে আসলে গত কয়েক মাস আগে বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই বিষয়ে তারা বলছিলেন যে এই কোটাগুলো আবারও তুলে নিতে হবে, সেই বিষয়ে তারা বলছিলেন এবং সবকিছু মিলিয়ে বলা যায় তাদের যেই দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু এখন পর্যন্ত কারো সাথে সেভাবে সুরাহা হয়নি বা কারো সাথে কথা হয়নি। জি ধন্যবাদ আপনাকে অভি। মেয়াদপূর্তির পর এককালীন তোলা যাবে পেনশনের অর্থ। পোশাক খাতের কর্মীরা 40 বছর থেকেই পাবেন পেনশন সুবিধা। বিমা সুবিধার আওতায় আনা হবে পুরো কার্যক্রম। সার্বজনীন পেনশন স্কিম আকর্ষণীয় করতে এমন সব পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। জানিয়েছে পরিবর্তিত অবস্থায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতেই এমন উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন সবার আগে সার্বিক আর্থিক অবস্থার উন্নতি দরকার। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার জন্য পেনশন কার্যক্রম চালু করেছে সরকার। একটি নির্দিষ্ট সময় শেষ হলে মাসিক ভিত্তিতে পাওয়া যাবে জমা করা অর্থ। 2023 সালে অনেকটা তড়িঘড়ি করে শুরু করা হয় কার্যক্রম। এর ফলে দেখা দেয় নানা অসঙ্গতি। পরিবর্তিত অবস্থায় কমেছে নতুনদের অন্তর্ভুক্তি, পুরনোরাও দিচ্ছেন না নিয়মিত চাঁদা। চাঙ্গা করতে সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। 60 বছর পূর্ণ হলেই প্রতি মাসে পেনশনের অর্থ দেবার নিয়ম থাকলেও এখন এককালীন কিছু অর্থ দেবার চিন্তা করছে সরকার। পাশাপাশি পোশাক শ্রমিকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে 60 বছরের পরিবর্তে 40 বছর পূর্ণ হলেই অর্থ ফেরত দেওয়ার বিষয় নিয়ে হচ্ছে আলোচনা। গার্মেন্ট সেক্টরের ধরেন এমপ্লয়ার দুটাকেই কনভিন্স করতে হবে। আমরা এই উদ্যোগ নেয়ার চেষ্টা করতেছি যে তাদেরকে কিভাবে একটা সোশ্যাল সেফটি নেটের মধ্যে আনা যায়। এখানে গ্র্যাচুইটি অ্যাড করার জন্য আমরা অলরেডি এক্সারসাইজ শুরু করেছি যে কি করলে পরে মানুষ আরও বেশি আগ্রহী হয়। পেনশনকে বিমার আওতায় আনার ব্যাপারে বিমা কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয়েছে আলোচনা। দুর্ঘটনাজনিত কারণে কেউ কর্মক্ষমতা হারালে তার প্রিমিয়াম দেবার ক্ষেত্রে এগিয়ে আসবে বিমা প্রতিষ্ঠান। বিমাকে ট্যাগ করতে চাচ্ছি এই জন্যে যে বিমার আওতায় যদি আনতে পারি, কেউ হয়তো একজন শ্রমিক সে আমাদের স্কিমে ঢুকছে, সে হয়তো অ্যাক্সিডেন্টের আহত হলো,
তখন তার কাজ নাই, তখন সে আমার মাসিক চাঁদা দিতে পারলো না। তখন বিমা যদি করা থাকে তাহলে পরে বিমা থেকে সে তার মাসিক চাঁদার সুযোগটা পাবে। পেনশনের 4 কর্মসূচিতে মোট গ্রাহক হয়েছেন 3,74,000 জন। চাঁদা জমা পড়েছে 161 কোটি টাকা। এসব টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা আছে। সেই বিনিয়োগ থেকে 3 কোটি টাকা মুনাফাও পেয়েছে কর্তৃপক্ষ। বলা হচ্ছে স্কিম চাঙ্গা করতে সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি দরকার। বর্তমানে যে ধরনের অর্থনৈতিক পরিস্থিতি যাচ্ছে, যে ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা যাচ্ছে, মানুষের যে ধরনের আয় পরিস্থিতি বা চাকরি বাকরির যে ধরনের পরিস্থিতি, তাতে এই ধরনের উদ্যোগগুলো নিয়েও কিন্তু আপনি অনেক বেশি আকৃষ্ট করতে পারবেন বলে মনে হয় না। বেসরকারি খাতে এই ধরনের দক্ষ ইনস্যুরার যারা রয়েছেন তাদেরকে কিভাবে এটার ব্যবস্থাপনায় এবং পরিচালনায় নিয়ে আসা যায় সেটা গুরুত্বপূর্ণ। শুধু ট্রেজারি বন্ডেই নয়, জমা হওয়া অর্থ বিকল্প মাধ্যমে বিনিয়োগের উপায় বের করতে কাজ করছে পেনশন কর্তৃপক্ষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মজা না খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। ব্রানসন, সসের বস। গাজায় রাতভর ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 71 ফিলিস্তিনির। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর গাজায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 437 জনে। নিহতদের মধ্যে 183 জনই শিশু। প্রাণ হারিয়েছে জাতিসংঘের একজন বিদেশি কর্মীও। জোরালো বিমান হামলার পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। উপত্যকার নেতজারিম করিডোরে নিয়ন্ত্রণ নিয়ে আবারও গাজাকে দুভাগে বিভক্ত করল তেল আবিব। পুনরায় চলাচলে বাধা পাচ্ছে গাজাবাসী। যুদ্ধবিরতি উপেক্ষা করে উপত্যকায় 2 দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরেই চলছিল গাজাবাসীর সংসার। পবিত্র রমজানের ইবাদত আর আচার আনুষ্ঠানিকতা, জঞ্জালের মাঝেই সেহরি আর ইফতারও চলছিল। তবে মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হলো সেই স্বস্তি। আবারও জোরদার আগ্রাসন, বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে দিশেহারা গাজাবাসী। আরও একবার অনিশ্চিত যাত্রা, বাক্স ব্যাটারি নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা। বাতাস থেকে লাশের গন্ধ সরে না যেতেই গাজায় আবারও মৃত্যু হলো 4 শতাধিক ফিলিস্তিনির। মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে সেহরির সময় উপত্যকাটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী। উত্তর ও দক্ষিণ গাজা দ্রুত খালি করতে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। প্রাণ ভয়ে যে যেভাবে পারছেন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে চলেছেন হাজারো ফিলিস্তিনি। নতুন হামলা গাজাবাসীর মাঝে ছড়িয়েছে আতঙ্ক। দুহাত তুলে বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে। আমরা কেবলই এক জায়গায় একটু থিতু হয়েছিলাম, নিজেদের নিরাপদ মনে করছিলাম। এক রাতেই আবার সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। আবারও ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। এই রমজান মাসে আল্লাহ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন। আর কতদিন আমাদের এভাবে কাটবে? এই নিয়ে 10 বার নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। কোনো টাকা নেই আমাদের কাছে। রমজান মাসেও না খেয়ে রোজা রাখছি। ওরা কোনো রাস্তা, জমি, এমনকি কোনো গাছও অক্ষত রাখেনি। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলের বরাবরের সাফাই, হামাসকে সমূলে ধ্বংস করতে হামলা চালিয়েছে তারা। শেষ রাতে ঘুমন্ত গাজায় হামলা করে ইসরায়েলিরা। যুদ্ধবিরতি চলায় মানুষের মাঝে কিছুটা হলেও শান্তি এসেছিল, রক্তপাত থেমেছিল, কিন্তু ঘুরে ফিরে আবারও আতঙ্ক, রক্তপাত দেখতে হচ্ছে গাজাবাসীকে। মঙ্গলবারের রাত সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। 15 মাসের মাঝে সবচেয়ে ভয়ানক ও বর্বর। ইসরায়েল তার সর্বশক্তি দিয়ে হামলা চালিয়েছে। আল্লাহ আমাদের সহায় হন। এদিকে গাজায় আবারও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মধ্য ও দক্ষিণ গাজায় এরই মাঝে টহলে নেমেছে আইডিএফ সেনারা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। বোলিং নিষেধাজ্ঞা শেষে অবশেষে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবারো ইউনিভার্সিটিতে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন তিনি। ফলে সব ধরনের ক্রিকেটে বল করতে পারবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। একবার না পারিলে দেখো শতবার। হার না মানা মানসিকতায় তৃতীয়বারের চেষ্টায় সফল হলেন সাকিব আল হাসান। মুক্তি পেলেন বোলিং নিষেধাজ্ঞা থেকে।
বুধবার রাতে আসে সুখবর, 22 গজের বুকে আবারও বল হাতে দেখা যাবে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে। ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটির ল্যাবে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন তিনি, ফলে সব ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন তিনি। গেল সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে প্রথমবারের মতো সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, যার ফলশ্রুতিতে সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয় ইসিবি। এরপর নিষেধাজ্ঞা দেয় আইসিসিও, ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে জায়গা হারান তিনি। তবে থেমে থাকেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চালিয়ে যান নিঃসঙ্গ লড়াই। প্রথমে ইংল্যান্ড ও পরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও পাশ করা যায়নি। হাল না ছেড়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আবারও যুক্তরাজ্যে যান সাকিব। ওভালে অনুশীলন চালিয়ে যান সারের হয়ে। রোজা রেখে প্রতিদিন প্রায় ঘণ্টা 4 অনুশীলন করেন তিনি, আর তাতেই মেলে সাফল্য। তৃতীয় চেষ্টায় অবশ্য পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেন সেই লাফবোরো ইউনিভার্সিটিকেই। গেল 9 মার্চ দেয়া পরীক্ষায় মোট 22টি বল করেন সাকিব, যার মধ্যে মাত্র 2টি ডেলিভারিতে সামান্য ত্রুটি থাকলেও বাকিগুলোতে উতরে যান তিনি, আর তাতেই নিষেধাজ্ঞা থেকে মেলে মুক্তি। সব ধরনের ক্রিকেটে বল করতে আর কোনো বাধা থাকলো না টাইগার অলরাউন্ডারের। তবে ল্যাব থেকে মুক্তি মিললেও দেশের ক্রিকেটে ফেরার টিকিট কবে মিলবে সেই উত্তর অজানাই রয়ে গেল সাকিব আল হাসানের। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। জয় দিয়ে হামজা চৌধুরীর অভিষেক স্মরণীয় করে রাখার প্রত্যয় তপু বর্মনের কণ্ঠে। তবে শিংলারঙের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। এশিয়া কাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নিতে ম্যাচ ভেন্যু শিলংয়ে অনুশীলন করবে ক্যাবরেরার শিশুরা। বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের টিম বাস। সেই বাস ঘিরে ধরেছে ফুটবল ভক্তরা। সবার চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে, যার আগমনে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশ ফুটবল। সেই ফুটবলার আর কেউ নন, ইউরোপে মাঠ মাতানো ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। সব মিলিয়ে ফুরফুরা মেজাজেই ধরা দিলেন ফুটবলাররা। তবে প্রস্তুতির ঘাটতি নিয়ে কিছুটা আক্ষেপ তপু সোহেলদের। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার, এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। আসলে দেখেন, ফুটবল জিনিসটা তো কোচের প্ল্যানিং অনুযায়ী আমরা খেলি। সো আমরা চেষ্টা করব কোচের প্ল্যানিং অনুযায়ী খেলার জন্য। অনুশীলনের ঘাটতির সঙ্গে শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ফুটবলারদের সামনে। শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে, কারণ এর জন্য আমার কাছে মনে হয় 4 দিন আগে আমরা যাচ্ছি। তো আশা করি সেই জায়গায় যে আমাদের ফাইনাল যেই ট্রেনিং সেশনগুলো আছে সেখানে আমাদের খাপ খাওয়াইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এদিকে হামজা চৌধুরীর আগমনে দলের বন্ধন দৃঢ় হয়েছে বলে দাবি ম্যানেজার আমের খানের। ওভারঅল এটা একটা বাড়তি পাওয়া সবার জন্যই। এটা আমাদের দেশের জন্য আমরা একটা প্রাইড ফিল করি যে ওর মতো একটা প্লেয়ার আমাদের সাথে যাচ্ছে, এবং প্লেয়াররাও এটাতে খুব তাকে নিয়ে মানিয়ে গেছে, এবং সে যেটা করেছে আমার টিম বন্ডিংটা অনেক ভালো হয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। বিপরীতে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করলেও কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টার খবর। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টির সঙ্গেই থাকুন।